আসছে বাজেট অধিবেশনে মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডের জবাবদিহি, সংসদে উপস্থাপিত আইন পর্যালোচনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দ্বিতীয়বারের মতো সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। শোনা যাচ্ছে এই অধিবেশনে সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে বিশেষ এই কমিটি গঠনে সরকারি দল বিরোধীদের অংশ নেওয়ার আহ্বান জানালেও তাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। বিরোধীদের ভাষ্য, 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার যেভাবে চাইবে সেভাবেই সংবিধান সংশোধন করতে পারে। একই সঙ্গে আওয়ামী আমলে 2010 সালে গঠিত সংসদের বিশেষ কমিটিতে তৎকালীন বিরোধী দলের যোগ না দেওয়ার উদাহরণ টেনে জামায়াত এনসিপি বলছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও যেভাবে চাইবে সেভাবেই সংবিধান সংশোধন হবে। তাদের মতে বিশেষ কমিটি নয়, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি দল তা না করে গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। শুধু বিরোধী দলই নয়, বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকরা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছে। আর সেই প্রতিশ্রুতি হলো জাতীয় সরকার গঠনের। সরকার গঠনের 3 মাস অতিবাহিত হলেও এখনও এ বিষয়ে তেমন কোনো প্রতিফলন নেই। শরিক দলের নেতাদের বড় একটি অংশ মনে করছে, নির্বাচনে 2/3 বেশি আসনে জয় বিএনপিকে অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গায় ঠেলে দিচ্ছে, যা বিপজ্জনক হয়ে উঠতে পারে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপি কি তবে পিছিয়ে? এই আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। স্বাগত জানাচ্ছি আজকের রাজখাউনে। সালাউদ্দিন আইয়ুবী, বিএনপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এবং যে জায়গাটি দিয়ে আসলে আমি শুরু করছিলাম, একটা বিশেষ কমিটির কথা বারবার বলা হচ্ছে মন্ত্রণালয়গুলোতে, বিশেষ করে এই সংসদের আগেই সেই কমিটির কথা বলা হচ্ছে এবং আবারও আপনারা সেই সংবিধান সংশোধন সংখ্যাগরিষ্ঠতার জোরের কথা বলে কমিটিতে যোগ না দেওয়ার কথা বলছেন। মানে আলোচনাটা যদি আসলে না হয় সেক্ষেত্রে এই সংবিধান সংশোধনের জায়গাটিতে আমরা আসলে এগিয়ে যাব কি করে? বিএনপি তো একটা জায়গা সুযোগ রেখেই দিল, তারা হয়তো বারবার বলার সুযোগ পাবে যে আপনারা আপনাদেরকে আহ্বান করেছেন, কিন্তু আপনারা সেই আহ্বানে সাড়া দেন নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত ডিবিসির দর্শকবৃন্দকে, সম্মানিত আলোচকবৃন্দকে। দেখুন, আজকে যে প্রসঙ্গটি আপনারা রেখেছেন, বিএনপি তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কিনা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কিনা, তার একটা অংশ হলো বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলা। দেখুন, এই যে আলোচনা, এটা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 1.5 বছর ধরে শুধু আলোচনাই হয়েছে এবং সেখানে শুধু আমার মতো বা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি দলকে ডাকা হয়নি, সেখানে 33টি দল একদিন 2 দিন নয়, ঘন্টার পর ঘন্টা খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করেছে এবং তখন সরকারের মূল এজেন্ডাই ছিল ওই ঐক্যমত্য কমিশনের আলোচনা করা। এই আলোচনা করার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে কিন্তু তখন এসেছিল দেশ, জাতি, সকল দল, সকল মত, সেই ঐক্যমতের ভিত্তিতে গণভোট আয়োজন করা হয় এবং গণভোটে মানুষ এই ঐক্যমতের পক্ষে রায় দেয় যে গণভোটের আলোকে দেশে একটা সংস্কার প্রক্রিয়া হবে। এখন আপনি যদি বলেন যে আবার নতুন করে বসতে হবে, আলোচনা করতে হবে, তাহলে আসলে গ্রাম্য সালিসের মতো হয়ে যায়। গ্রাম্য সালিসে যেটা হয়, একটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তের পরে বাস্তবায়নের জন্য একটা নির্ধারিত টাইম দেওয়া হয়, সেই টাইমের পরে দেখা যায় বাস্তবায়ন হয় না, পরে আবার আরেকটা সালিস হয়, সালিস হয়ে নতুন করে সিদ্ধান্ত হয়, পরবর্তীতে আবার বসা হবে, তখন আবার নতুন করে এজেন্ডাটা তোলা হবে। এইটাতে কার্যত যিনি এই সালিসের পক্ষ থাকেন তারা আসলে চান না সালিসের সিদ্ধান্তটা বাস্তবায়ন হোক। এতদিন ধরে আলোচনা করার পর সেই আলোচনা কি পর্যাপ্ত নয়? সেখানে কি সিদ্ধান্ত হয়নি? সিদ্ধান্ত হয়েছে, আমি বলছি সেখানে কি সিদ্ধান্ত হয়নি? সেখানে কমিটি গঠন হয়নি? সেখানে কি লিখিতভাবে যেগুলো বাস্তবায়ন করার কথা সেটা সিদ্ধান্ত হয়নি? সিদ্ধান্ত হয়েছে, সেটার আলোকে গণভোট হয়েছে। তাহলে আপনাকে অবশ্যই সেটাকে স্পষ্ট করে বলতে হবে যে না, আগের এগুলোকে আমরা মানছি না, করব না। তাহলে কিভাবে আপনি কোন শর্তের ভিত্তিতে বলছেন? এই প্রশ্নটা একটু করি। সাদিনা আপনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় লম্বা আলোচনা হয়েছে, সেটা আমরা সবাই জানি, যে কিন্তু যে সময়টাতে আসলে বিএনপি সরকার গঠন করলো, বিএনপি যখন আসলে এই কমিটিতে বারবার আপনাদেরকে আলোচনার আহ্বান জানাচ্ছেন, আপনারা বারবার বিএনপির সাথে আলোচনায় বসতে কেন অস্বীকৃতি জানাচ্ছেন? শুনেন, বিএনপিকে আলোচনার জন্য আমরাই আহ্বান করেছি, সংসদে আমরাই নোটিশ দিয়েছি যে আলোচনা করেন। কি আলোচনা হবে? আলোচনা হবে হলো গণভোটে যে রায় হয়েছে সে রায় কিভাবে কার্যকর করা যায়, সে রায় কিভাবে বাস্তবায়ন করা যায়, জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য জনগণ যে অভিপ্রায় ব্যক্ত করেছে সেই অভিপ্রায় কিভাবে বাস্তবায়ন করা যায়। দিস শুড বি দ্য টপিক। এটাই হওয়া উচিত মৌলিক আলোচনার বিষয়। কিন্তু বিএনপি বারবার জনগণের এই রায়টাকে
জনগণের দীর্ঘদিনের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তটাকে উপেক্ষা করে নতুন করে আবার আলোচনার ইস্যুটাকে নিয়ে আসতে যাচ্ছে। এটা আসলে সদিচ্ছার আমি বলবো একটা অভাব রয়েছে। মানে সেটি তো আপনারা আলোচনা না করে কি করে বুঝতে পারছেন যে আলোচনা না করে বলার কোনো, আপনি এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ সংসদে আমরা এই সংক্রান্ত নোটিশ দিয়েছি। বিএনপি গণভোটকে অবৈধ ঘোষণা করেছে। গণভোটের যে প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়াকে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করেছে এবং বলেছে এইটা তৎকালীন সরকারের সবচেয়ে বড় ভয়াবহ প্রতারণা ছিল। সুতরাং প্রতারণার মাধ্যমে, অবৈধ ঘোষণার মাধ্যমে তারা এটাকে আসলে ইতিমধ্যে অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকারই করেছে। এখানে মূল যে জায়গাটিতে আপনারা বারবার বলার চেষ্টা করছেন যে যেহেতু বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার নিয়ে আসলে সংসদে আছে, সে কারণে বিএনপি যেভাবে চাইবে সংবিধান সংশোধনীটা সেভাবেই হবে। মানে মূল ভয়টা কি আসলে বিএনপির মতন করে সংশোধনীটা হওয়াটাই? এখানে ভয়ের পাওয়ার কিছু নাই, কারণ যদি তারা আবার সে অন্ধকারের দিকে নিজেদেরকে নিয়ে যেতে চায়, দেশের মানুষ কিন্তু এখান থেকে কোনোভাবেই তাদেরকে ছাড় দিবে না। এখানে ভয় তাদের পাওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে কোন পর্যায়ে মানুষকে ভয় পাওয়া উচিত এবং তারা সেটা বুঝছে। তারা চিন্তা করছে যে মানুষের এই রায়ের প্রেক্ষিতে যদি দেশের সংস্কার হয়, পরিবর্তন হয়, তাহলে আসলে সোজা হয়ে চলতে হবে। নিজের মতো করে ক্ষমতার জোরে অথবা 2/3 জোরে কোনো কিছু করে আসলে বাংলাদেশে পার পাওয়া যাবে। তারেক চৌধুরী, মানে ক্ষমতার জোরে আসলে বিএনপিকে কিছু করার চেষ্টা করছে কিনা, খোদ বিএনপির যারা শরিক আছেন তারাও এখন প্রশ্ন তুলছেন যে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল জাতীয় সরকারে, সেই জাতীয় সরকারটা আসলে কোথায়? দেখেন, প্রশ্নটা আসলে জাতীয় সরকারের না, প্রশ্নটা হলো রাজনৈতিক ঐক্যমত্যের। বিষয়টা হলো, আমরা যখন বলবো সবার আগে বাংলাদেশ, আমাদের মাথায় রাখতে হবে যে যে সরকারটি গঠিত হয়েছে সেটি একটি ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া সরকার, যেখানে অনেক রক্ত ছিল, অনেক আগুন ছিল, অনেক ধিক্কার ছিল। আমি এ প্রসঙ্গে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতার কথা বলতে চাই। সেখানে তিনি বলেছিলেন যে এই প্রতিশ্রুতি ভঙ্গের একদিন বিচার হবে, যদি রক্তের সাথে বেইমানি করা হয়, যদি ধিক্কারের কথাগুলো স্মরণ রাখা না হয়, সবই কিন্তু জমা থেকে যাবে। তো আজকে আমরা স্বপ্ন দেখেছিলাম একটা বৈষম্যহীন বাংলাদেশের, এবং আমাদের আশা ছিল যে যে বাজেটের প্রস্তাবনা সামনে আসছে তাকে ঘিরে যে আলোচনা, সেখানে সেই নির্দেশনাটি থাকবে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় অভ্যুত্থানের সময়ে ছিল, সেটি কতটা তাদের নীতি এবং ঘোষিত কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও মাঠ পর্যায়ে চাঁদাবাজি, আমরা দেখতে পাচ্ছি এখনও সেই দখলদারিত্বের সংস্কৃতি, আমরা এখনও দেখতে পাচ্ছি যে এই দুর্নীতি দমন কমিশন, যাকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল, সেটি এখনও কিন্তু কার্যকর জায়গায় কোনো আলোর মুখ দেখছে না। যে কারণে টিআইবির মতো প্রতিষ্ঠান, আপনি হয়তো গণমাধ্যমে দেখে থাকবেন, তারা কিন্তু একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে কিন্তু অনেক হতাশার কথা ব্যক্ত করা হয়েছে, যে হতাশাটা কিন্তু আঙুলটা দেখানো হয়েছে বর্তমান সরকারের দিকে। ফলে আজকে বাংলাদেশের স্বার্থটাকে সামনে রেখে পার্লামেন্টে যে ঐক্যমত্য হওয়ার কথা ছিল, যে রাজনীতিতে মতো ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সরকারি দল এবং বিরোধী দল এক সুরে কথা বলবে, আমরা কিন্তু সেই জায়গাটি দেখতে পাচ্ছি না। কথা ছিল যে পার্লামেন্টে হতে পারে যে বিএনপি যখন তাদেরকে আহ্বান করছেন তখন তারা আসছেন না, কিংবা জামায়াত ইসলামী আসলে বিএনপিকে ঠিক যে আলোচনার জন্য বারবার আহ্বান জানাচ্ছে সেই আলোচনাটিও বিএনপি করতে না করছে। শুনেন, আধিপত্য পাকাপোক্ত করার জন্য যদি আলোচনায় ডাকা হয়, সেই আলোচনায় নিশ্চয়ই কোনো ঐক্যমত্য হবে না। কিন্তু আমাদের সামনে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে বিএনপি পার্লামেন্টে বলেছে যে বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য তারা 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে চায়। সেখানে বিরোধী দল যেতে আপত্তি করেছে কিনা আমি সেই তথ্যটি জানতে চাই। আমি জানতে চাই যে নারী পুরুষের যে সমতার প্রশ্ন, সেখানে আইনি সংস্কারের জায়গায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে বিরোধী দল যেতে আপত্তি করেছে কিনা। দুদককে শক্তিশালী করার ব্যাপারে কি কি প্রপোজাল দেওয়া হয়েছে, সেখানে বিরোধী দল যেতে আপত্তি করেছে কিনা। ঢাকা শহরের যানজট কমানোর জন্য, বিনিয়োগ বান্ধব পরিবেশ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়ার জন্য কি কি প্রস্তাবনা আনা হয়েছে, তার জন্য মিটিং ডাকা হয়েছে কিনা, সেই মিটিংয়ে বিরোধী দল যেতে আপত্তি করেছে কিনা। আমি এইভাবে দেখতে চাই জিনিসটাকে। অর্থাৎ কে ঘোষণা আগে দিয়েছে, কে ঘোষণা পরে দিয়েছে, অভ্যুত্থানের কৃতিত্ব কার, এই ঝগড়া ঐক্যমত্য আশা করি আমি আশা করি না। বিষয়টিও বা এখন কি আপনি মনে করছেন না খুবই গুরুত্বপূর্ণ নাকি? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখেন যে আমাদের বিচার বিভাগ, কথা ছিল যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমি একজন সুপ্রিম কোর্টের পেশাদার আইনজীবী হিসাবে বলতে পারি যে আজকে বিচার বিভাগকে
শক্তিশালী করার জন্য সেখানকার জন্য একটা বিরাট অঙ্কের বাজেট থাকা দরকার ছিল, যাতে করে বিচার বিভাগ সক্ষম হয়ে উঠতে পারে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং লক্ষ লক্ষ মামলার জট নিরসন হয়। আমরা রামিসার ঘটনায় কি দেখলাম, যে রাষ্ট্র চাইলে কি না পারে, দ্রুততম সময়ে এই সরকার তারা মনোযোগ দিয়েছে এবং দ্রুততম সময়ে কিন্তু এই রামিসার হত্যাকাণ্ডের এবং এই নৃশংস ঘটনা কিন্তু বিচার হয়েছে। তো এই বিগত 4 মাসে 118টি শিশু ধর্ষণ হয়েছে, শুধু এক রামিসা তো না। তাহলে রাষ্ট্র চাইলে যে পারে, রামিসার ঘটনা তো তার প্রমাণ। এইরকম বাংলাদেশে বহু ঘটনা আছে যেটি রাষ্ট্র চাইলে, সরকার চাইলে দ্রুততম সময়ে যে সম্ভব, তার উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে। ফলে আজকে দেখেন আমাদের যে কর্মসংস্থানের যে অভাব, দেশে লক্ষ লক্ষ বেকার, আজকে বেকার যুবকদেরকে রাজনীতির গুটিতে পরিণত করা হয়েছে, তাদেরকে পরিকল্পিতভাবে বেকার রাখা হচ্ছে, কারণ এখানে বিনিয়োগ হচ্ছে না। কেন বিনিয়োগ নাই সেই প্রশ্নে কি কোনো পার্লামেন্টে কি কোনো স্পেশাল সেশন ডাকা হয়েছে? হয় নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের রক্তের উপরে পা দিয়ে আজকের এই সরকার, সেই জনগণের রক্তের সাথেই কিন্তু বেইমানি করা হচ্ছে। এবং সেটি আমরা তখনই বুঝতে পারবো যখন বিরোধী দল এবং সরকারি দল দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এক সুরে কথা বলবে। অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার জন্য এই 3 মাসে কি আপনারা মনে করছেন যে বিএনপি আসলে দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এক সুরে কথা না, আমি এক ঢালাওভাবে বলতে রাজি না, কারণ ইট ইজ টু আর্লি। কারণ আপনি 100 দিনেই একটা সরকার সম্পর্কে একদম চূড়ান্ত মন্তব্য করে ফেলা যায় এই না। 100 দিনের মধ্যে এই সরকারকে নিয়ে সমালোচনাও আসলে অনেক সুবিশাল একটা লিস্ট আমরা দিতে পারবো। একটু অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে আসি। অনেক প্রতিশ্রুতি খুব স্বাভাবিকভাবে নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো দেয়, ইতিমধ্যে আপনাদেরকে নানান রকমের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। আপনাদের শরিক দলের নেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে। তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের নেতৃত্বে এটা তো একটা বিএনপি সরকার, মানে যেটি আসলে সবার সরকার হওয়ার কথা ছিল সেটি তারা এখনো দেখতে পাচ্ছেন। এবং আরেকটি অভিযোগটি সালাউদ্দিন আইয়ুবী বললেন, গ্রাম্য সালিসির মতন করে বিএনপি কাজ করছে। সত্যি কি তাই? ধন্যবাদ। আমার মনে হয় যে দুজন কথা বলেছেন, তো আমাকে আপনি কতক্ষণ বলার সুযোগ দেবেন জানি না। সেটা যদি ঠিক সমতা না রাখেন তাহলে কিন্তু অন্যায় হবে। প্রশ্নটা হচ্ছে যে যে জায়গাতে এই গ্রাম্য সালিশ নিয়ে কথা হচ্ছে, সেটা একজন সংসদ সদস্য তিনি সংসদে দাঁড়িয়ে গ্রাম্য সালিসি ব্যবস্থাটাকে আমরা কি খুব তুচ্ছতাচ্ছিল্য করছি? গ্রাম্য সালিসি ব্যবস্থাটা তো আমাদের দেশে অনেক দিন থেকে আছে, যেটা একটা বিচার প্রক্রিয়ার একটা অংশ। এবং অনেকে, উনি আইনজীবী আছেন, ওনারা বলেন যে আউট অফ দ্য কোর্ট সলিউশন হলে ভালো হয়, কারণ অনেক অপ্রয়োজনীয় মামলা তো কোর্টে চলে আসে, যেটা বিচারের জন্য না আনলে ভালো হতো। প্রশ্নটা হচ্ছে কি যে আমরা একটা উদাহরণ দেওয়ার সময় এই সতর্কতাটা থাকলে ভালো হয়। যেটা বলছি সেটা ঠিক সমাজে যার গুরুত্ব থাকলে সেটাকে খুব বেশি গুরুত্বহীন করে ফেলছে কিনা। প্রশ্নটা হলো যে কতগুলো বিষয় রয়েছে, যে সংসদীয় কমিটি যেটা সংবিধান সংশোধনের জন্য, সেটাতে জামায়াতে ইসলাম যেতে চায় না। তারা বলছে যে জুলাই ঘোষণা সনদ যেটা হয়েছে সেটাই নির্ধারিত। প্রশ্নটি হলো যে সংস্কার কমিশন যে আলোচনা করেছে, সেই আলোচনাতে কিন্তু প্রত্যেকটা সংবিধানের ধারা নেই। ওই যে বলছেন যে বর্তমানের সংবিধানের এইটা লেখা আছে, আমরা এই লেখা দিয়ে এটাকে প্রতিস্থাপন করব, এটা হচ্ছে প্রত্যেকটা আলোচনার জায়গা। এবং পাশে মন্তব্যের জায়গাতে কী লেখা আছে ওই স্প্রেডশিটে, এটাতে অমুক সবাই রাজি হয়েছে, এটাতে বিএনপি রাজি হয়নি, এই জায়গাতে তার নোট অফ ডিসেন্ট আছে, জামায়াতে ইসলাম রাজি হয়নি, এরকম নোট অফ ডিসেন্ট আছে। তাহলে প্রশ্নটি হলো ওটা কী হবে? আপনি বিএনপির কথা বলছেন যে না, বিএনপি যে জায়গাগুলোতে আপত্তি করছে করা যাবে না, তো জামায়াতে ইসলাম যে জায়গায় আপত্তি করছে তার কী হবে? আপনি সেটার ফয়সলা করবেন, অর্থাৎ আপনি আপনার জায়গাতে ঠিক থাকবেন যে না, আপনার নোট অফ ডিসেন্ট ওই জায়গায় অনর এবং অবিচল, আর বিএনপি যে জায়গাতে কথাটা বলেছে তার জায়গাতে আপনার আপত্তি আছে। প্রশ্নটি হচ্ছে যে আপনি সেই গণভোট বলুন কিংবা জুলাই সনদ বলুন বা জুলাই ঘোষণা বলুন, যেটাই বলুন না কেন, এগুলো কি কাগজের মধ্যে থাকবে, নাকি এটা বাস্তবায়ন করতে গেলে সংবিধানের মধ্যে এটাকে লিপিবদ্ধ করতে হবে? এটা কোনো বিকল্প কোনো আছে কিনা জানি না। আমার পাশে আইনজীবী আছেন, উনি বলতে পারেন যে এই কথাগুলো ঘোষণা সনদ যেটাই বললেন, এটাকে যদি রাষ্ট্রযন্ত্রের পরিচালনার জন্য যদি কোনো একটা নিয়ামক শক্তিতে পরিণত করতে চান, এটা যদি ব্যবস্থাপনার একটা অংশ হয়, তাহলে সংবিধানের মধ্যে এই পরিবর্তনটা এনেকে প্রতিস্থাপন করতে হবে কিনা। যদি হয় তাহলে সেটা সংবিধান সংশোধনের একটা সংসদীয় কমিটির মাধ্যমেই তো করতে হবে, নাকি ওর কোনো বিকল্প আছে? সেই কমিটি নিয়েই তারা আসলে তাদের আস্থার জায়গা থেকে সেটা আলাদা কথা, সেটা করুন, আপত্তি করুন, কিন্তু এই যে জুলাই ঘোষণা বা জুলাই সনদের যে কথাগুলো আছে, যেটা তো ঐক্যমত্যের ভিত্তিতে যে জায়গাগুলো গৃহীত হয়েছে, সেটা সংবিধানে না লিখে বাইরে রেখে দেবো, ওটা আলাদা থাকবে। সংবিধান যে জায়গাতে সে জায়গায় সংবিধান সংশোধন করা যাবে না, বা ওই কথাগুলো সংবিধানে লেখা যাবে না, এটা হলো আজব কথা। আপনি যদি সত্যিকার অর্থে জুলাই ঘোষণা বা জুলাই সনদের প্রতি যদি আপনার সত্যিকার অর্থে এই
অঙ্গীকার থাকে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদকে তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে চায়, যেরকমভাবে জনগণের প্রত্যাশার সাথে জনগণ যে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে ম্যান্ডেটটা দিয়েছে সেটা, এবং জুলাই ঘোষণাতে যে অংশটুকুতে তাদের স্বীকৃতি আছে, সেই অংশটুকুর জায়গাতে কড়াই গণ্ডাই বুঝে দেওয়ার দায় বিএনপি নিয়েছে। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে গণভোট আপনি করে ফেলেছেন। আমি বিজ্ঞ আইনজীবী, ওনার জন্য একটা প্রশ্ন রাখতে চাই। সংবিধান সংশোধন করে যাওয়ার পরে এটা কি অটোমেটিক্যালি এটা সংবিধানের একটা অবিচ্ছেদ্য, যেগুলো অপরিবর্তনীয় অংশের যে জায়গাতে আমরা পরিবর্তনগুলো ঘটাতে যাচ্ছি, সেই পরিবর্তনটা ঘটলে আর একটা গণভোট লাগবে কিনা? আমরা আরেকটা গণভোট ছাড়া আগের যে গণভোট হয়েছে সেই গণভোটের ফলাফলকে ব্যবহার করে সংবিধানে আমাদের প্রয়োজনীয় সমস্ত সংস্কার করে ওটা লিখে ফেললে ওই সংবিধান একেবারে ত্রুটিহীনভাবে একেবারে গ্রহণযোগ্যতার সর্বোচ্চ আইনি সুরক্ষা পাবে। এই ব্যাপারটি আমি একটু জানতে চাই যে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আরেকটা গণভোটের প্রয়োজন হবে কিনা। যদি ওনারা বলেন যে না আরেকটা গণভোট লাগবে না, যা আছে ওই আগের গণভোটের কথাগুলো নিয়ে পরে আপনি যা যা সংশোধন করেন করে ফেলেন। জনগণের কি এই জানার অধিকার নাই যে সংবিধানে যে কথাগুলো ঘটছে, লেখা হচ্ছে, সেটি আমার ইচ্ছার প্রতিফলন কিনা? অর্থাৎ আপনি পরিবর্তন করবার আগে, সংবিধানে এটা লিপিবদ্ধ করবার আগে গণভোটটা নিয়ে ফেলেছেন। বিএনপির আপত্তিটা ছিল এই জায়গাতে, গণভোট নিয়ে প্রশ্ন হচ্ছে যে গণভোটের সময়টা নিয়ে। গণভোটটা ওই সময় করার যৌক্তিকতা, আর সংবিধানকে সংশোধন করার পরে প্রকৃতপক্ষে গণভোট, যেটা ওই সংশোধিত সংবিধানকে, যেটাকে অবিচ্ছেদ্য অপরিবর্তনীয় অংশ, মৌলিক পরিবর্তনটা করছে। মৌলিক পরিবর্তন তো অনেকগুলো আছে এখানে, আপনি সংসদে উচ্চকক্ষ লাগবেন, সেটা আমাদের মূল সংবিধানের অংশ ছিল না। আপনি প্রধানমন্ত্রীর সময়কে 2 মেয়াদের বেশি রাখতে দেবেন না। এই যে ব্যাপারগুলো একেবারে অপরিবর্তনীয় অংশকে পরিবর্তন করেছেন একেবারে কাঠামোর জায়গায়, সেটা কি শুধুমাত্র আগে গণভোট করে ফেলেছি সুতরাং পরে আর করতে হবে না, এবং এর প্রক্রিয়াগতভাবে পরের গণভোটের যে আবশ্যিকতা এই সংক্রান্ত ব্যাপারে কোনো আইনি সুরক্ষা আছে কি? লাগবে না এটা? এই জায়গাগুলো নিয়ে যদি আলোচনা না হয়, অর্থাৎ আমি তো সেই কথাটা বলতে চাই যে এই আলোচনাটা কেন হবে না? আপনি যদি না বলেন বা না করতে চান সেটি হচ্ছে যে অন্য একটা কথা, কিন্তু প্রশ্নটা হলো যে আপনি যদি বিরোধিতা করবার জন্য করেন, যে আমি এটা মানব না বলে কথাটা বলছি, আপনার তো একটা যৌক্তিকভাবে এই কথাটাই বলেন। তাদের যুক্তি হচ্ছে যে আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন, আপনারা আবারও আওয়ামী লীগের মতন করে জনগণ আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, এটা জনগণের দোষ। এটা তারা জনগণকে বলেন যে ভাই কাজটা করলি কেন? এখন তো ব্যাপারটা এরকম হয়েছে যে বিএনপির অপরাধ হয়েছে, বিএনপি কেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আরে ভাই, সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পায়নি, জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। নাকি তাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে যেন বিএনপি সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এটা জোর জবরদস্তি করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়েছে। এইগুলো আসলে যখন কথার কথা, এই সংখ্যাগরিষ্ঠতা যদি জামায়াতে ইসলামে থাকতো, আমি মনে করি যে এই স্বাধীনতা তাদেরকেও এই প্রশ্নটা করতে চাই আমি সালাউদ্দিন আইয়ুবী, মানে ঠিক এই জায়গাটিতে যদি আপনারা উল্টো জায়গায় থাকতেন, মানে আপনারা যদি সরকারে থাকতেন, তাহলে এই 3 মাসের মধ্যে বিএনপি আসলে এই জায়গাগুলো নিয়ে যেভাবে গিয়েছে, আমার সাথে কথাবার্তা শেষ হয়ে গেছে। আমার সাথে কথোপকথন শেষ আপনার এই পর্যায়ে। আমার একটা বিরতিতে যাওয়ার না তা জান, কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে আমাকে যে প্রশ্নগুলো ওনারা রেখেছেন সেগুলোকে যদি আপনি উত্তর দেওয়ার সুযোগটা না দিয়ে যদি ওখানে চলে যান, আপনি 3 ভাগে ভাগ করে ফেলেন, তাহলে ঠিক হবে না। আমার কাছে প্রশ্নটা রাখতে চেয়েছি যে আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অধ্যাপক ডক্টর মওদুদুল আলমগীর পাভেল যে আলোচনায় ছিলাম, বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গায় ঠেলে দিচ্ছে বিএনপির এই 2/3 বেশি আসনে জয়। মানে আপনি ওইটা বলছিলেন যে এই জয়টা যদি আসলে জামায়াতের হতো তাহলে তারা কি করতো? প্রশ্নটা হলো দেখুন, বিএনপির কিন্তু 2/3 জয়ের অভিজ্ঞতা এর আগেও আছে। আবার এই 2/3 অভিজ্ঞতায় অন্যরা যারা সমৃদ্ধ হয়েছে তাদের বিপরীতে অবস্থানে তাদেরকে থাকতে হয়েছে। একটা ব্যাপার কি দেখুন, যারা সরকারে থাকে বা প্রধান বিরোধী দলের জায়গাতে থাকে, এই অভিজ্ঞতা যারা আছে না, তারা এই ব্যাপারটা বোঝে যে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী, অতি আত্মম্ভরিতা, এটার কোনো জায়গা নেই রাজনীতিতে, এটার কোনো জায়গা নেই। দিন শেষে আপনাকে ওই মানুষের কাছে যেতে হবে, ওই ভোটের জায়গাতে যেতে হবে। তারা যদি বোঝে যে আপনি তাদের সাথে প্রতারণা করেছেন, জনগণ কিন্তু ঠিক রায় দিয়ে বুঝিয়ে দেয় যে আপনাকে আমার আর দরকার নেই। বিএনপি এমন কোনো পরিণতির দিকে নিজেকে নিতে চায় না যে পরিণতির জন্য একটা সরকার 17 বছর রাষ্ট্রযন্ত্রের শীর্ষে বসে থেকেও পরবর্তী তাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালাতে হয়। যুক্ত করে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি নিশ্চয়ই জানি যে আপনি হয়তো দেখেছেন। তিনি স্ট্যাটাস একটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে পুরো বিষয়টা একটা সিনথেসিস এবং আমরা আসলে এতদিন বুঝি নাই। বিষয়টা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই যে কতগুলো শব্দ আছে না, বন্দোবস্ত, সিনথেসিস, আমি মানে বুঝি না এগুলোর। এবং এরা যাদেরকে আপনি বলছেন, ওই ভদ্রলোককে আপনি ঠিক বলবেন যে হ্যাঁ ঠিক আছে, গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল, আমাদের তো এক সময়কার প্রধান উপদেষ্টা তাকে মাস্টার মাইন্ডই বলে ফেলেছেন। পরবর্তী পর্যায়ে দেখেন তিনি কিন্তু তার মূল দলের
যে দলকে তিনি প্রতিনিধিত্ব করবার বা যে গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে তিনি ওখানে গেছেন তাদের সাথে তার গাঠবন্ধনটি নেই। এবং তিনি ওটিও বলেছেন যে তারা ওই দোয়াতে সামিল হয়েছে, বলেছেন যে বিপ্লবের যারা সবাই ছিল দেখছি মোনাজাত ধরছে। মোনাজাত করছে। তো আমি তার ব্যাপারটাকে এখানে আলোচনা একদমই নেব না, কোনো মন্তব্য করব না। তার মানে বিএনপির বিরুদ্ধে আসলে তিনি যেই ক্ষোভ প্রকাশ করেছেন সেটা মানে সেই ক্ষোভ তো তার নিজের বিরুদ্ধেও আছে তার, এবং তিনি যে এটাও যে কিন্তু আদর্শটাকে উনি বলেছেন, মানেন, তার truth, আদর্শিক justice, যে সহযাত্রী reconciliation হবে না, কি বলছে, ট্রুথ জাস্টিস এন্ড রিকনসিলিয়েশন হবে না বিএনপির আমলে। এই যে না, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। ট্রুথ জাস্টিস রিকনসিলিয়েশন এই ব্যাপারগুলোর যে পরিধি, এই ব্যাপারগুলোর মাপ, রিকনসিলিয়েশন কার সাথে? রিকনসিলিয়েশন যদি বলি তাহলে আপনি আপনার মতো করে রিকনসিলিয়েশন ব্যাখ্যা করবেন, নাকি বাংলাদেশের রাজনীতিতে যে লোকগুলো অপরিহার্য আছে, যাদের ভোটের অংশীদারিত্ব 1/3 কাছাকাছি বা 10% বা 5%, রিকনসিলিয়েশনের ক্ষেত্রে গিয়ে তারা বলতে পারে যে আমার রিকনসিলিয়েশন আমাকে বাদ দিয়ে কেন করো? এগুলো হয়েছে কি জানেন, থিওরিটিক্যালি যেমন রাজনৈতিক বন্দোবস্ত একটা জিনিস আমরা দেখেছিলাম, শুনলাম অনেক ক্ষেত্রে, বন্দোবস্ত মানে কি আমি বুঝিনি অবশ্য। ঠিক এরকম এই সিনথেসিস শব্দটির আক্ষরিক অর্থ, এটা উনি কি বোঝাতে চেয়েছেন আর আমি কি বুঝবো, এই এত বড় এই ইকুয়েশনের মধ্যে যে আমি এখানকার সময় আমি নষ্ট করতে চাই না। আমার আলোচনা ওনার কাছে রাখতে আপনার দিন। প্রশ্নটা জামায়াত ইসলামী সংসদ সদস্যকে করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী একটি প্রশ্ন করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন আলমগীর পাভেল, মানে 2/3 তারা জয়ী হয়েছেন, সেটা তো আসলে জনগণ তাদেরকে নির্বাচিত করেছেন। এই একই জায়গায় জামায়াত ইসলামী থাকলে তাহলে আপনারা কি করতেন? আপনাদেরও তো নোট অফ ডিসেন্ট ছিল, এখন কেন সব দোষ আসলে বিএনপির কাঁধে চাপাচ্ছে জামায়াত? দেখুন, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, ভোট দিতে পারতো জামাত ইসলামীকে, কেন আসলে জনগণ ভোট দিয়েছে? দিস ইজ দ্য মেইন কোশ্চেন। এটা হলো মূল ইস্যু, যে জনগণ আসলে কি চায়, কি চেয়েছিল কোন জায়গাটাতে। এবং তখন পুরো রাজনীতির অঙ্গন জুড়ে ছিল বাংলাদেশে একটা বেসিক চেঞ্জ আসতে চাচ্ছে। বাংলাদেশে নির্বাচন আসলেই ঘনঘটা হয় যে আসলে আমি আমার ভোট দিতে পারবো কিনা, নির্বিঘ্নে মানুষ ভোট দিতে যাইতে পারবে, তার ভোট সে প্রয়োগ করতে পারবে, এরকম একটা নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশ কায়েম হবে। এটা যেমন বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছিল। বাংলাদেশের জনগণ মনে করেছিল যে বিচার ব্যবস্থায় যে হয়রানি হয়, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা, এই অনাস্থা দূর হবে, বিচার ব্যবস্থা জনগণের মানে দুর্গরায় সহজভাবে পৌঁছাবে বা জনগণ তার প্রত্যাশিত বিচার ব্যবস্থা পাবে। এই জন্য বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল। বাংলাদেশের মানুষ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য ভোট দিয়েছিল। একেবারে আপনি যদি ওই সময় স্লোগানগুলো, কথাগুলো, লেখনীগুলো, দেয়াল লেখনগুলো একটু দেখেন, আমি তো শেষ করি না এই কথা। মানে এই মানে বৈষম্য মোটা দাগে যে কয়েকটা কথা আমি বললাম, প্রত্যেকটাতে ভায়োলেশন করেছে হলো বর্তমান সরকার। দেখেন, সংস্কার ছিল মানুষের প্রধান প্রত্যাশার জায়গা। বাংলাদেশের বর্তমান সরকার সংস্কারে কোনোভাবে হাত দিতে রাজি না, তারা সংশোধনে হাত দিতে রাজি। সংস্কারকে একেবারে বলছে সংস্কার আসলে কোনো শব্দ না, সংস্কার সম্ভব না, সংস্কার অবৈধ, এটা সম্ভব না। দেখেন, সংস্কার সম্ভব না বলে তারা কি করেছে, মূল প্রত্যাশার জায়গা মানবাধিকার কমিশনকে সংস্কারের জন্য উত্থাপন করার কথা ছিল, তারা উত্থাপন করেনি। দুদক, একেবারে বেসিক চেঞ্জ যেটা একেবারে ইমিডিয়েট হওয়া দরকার, বাংলাদেশে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সকল ক্ষেত্রে, এই দুর্নীতি দূর করার জন্য এটা সবার আগে হাত দেওয়া দরকার ছিল। এটাতে তারা এখন পর্যন্ত 3 মাসে এখন পর্যন্ত তারা হাত দেয়নি। পুলিশ সংস্কারের বলা আর করা, এটা যোজন পার্থক্য। অনেক কিছু করে বলেছে বিএনপি, কিন্তু দুদকে কেন হাত দিতে পারলো না, কেন মানবাধিকারের কমিশনে হাত দিতে পারলো না? এটাকে জনগণের কাছে এই 100 দিনের মধ্যে তারা জবাব দিতে পারবে? এই সংস্কার পারেনি, 1 নম্বর। 2 নম্বর, দেখেন বিচার বিভাগকে তারা কি করেছে। বিচার বিভাগের একেবারে আস্থার জায়গা, ন্যূনতম আস্থার জায়গাটা যে ছিল সচিবালয়কে তারা উঠিয়ে দিয়েছে। অর্থাৎ বিচার পৃথিবীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আরও 100 বছর তারা পিছিয়ে দিয়েছে। মানুষের এই প্রত্যাশার জায়গা তো হেরে গেছে। আজকে আমি আর আশ্চর্য হয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে রামিসার বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য আমরা বিশেষভাবে প্রধান বিচারপতি সহ সবার সাথে কথা বলে এটা নিশ্চিত করেছি। দেখেন, বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে এগিয়ে এই জায়গায় পৌঁছায়নি। সরকার তো দেখার সুযোগ ছিল, অন্যভাবে বলতে কোনোভাবেই না। বিচার বিভাগ যে 100 ভাগ এখন পর্যন্ত নির্বাহী বিভাগের ধারা, নির্বাহী বিভাগ কর্তৃক নানাভাবে পরিচালিত হয়, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকের সংসদ স্পষ্ট করে সেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত হাতে তালিয়ে সেটাকে স্বীকৃতি জানিয়েছে। আজকে একটা বিশেষ কমিটির বৈঠক ছিল, সেখানে এই কাজ করার জন্য তারা বিচার বিভাগকে প্রধানমন্ত্রী ধন্যবাদ দেয়নি। আপনি দেখবেন আজকে সংসদীয় কার্যাবলীর যে গিয়ে এটা যদি কালেকশন করবেন, দেখবেন সেখানে স্পষ্ট করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছে, বিচার বিভাগকে ধন্যবাদ দেয়নি। তার মানে বিচার বিভাগকে তারা আলাদা, বিচার বিভাগকে তারা যেই জায়গায় দেখা দরকার সেটা দেখার চিন্তাও করে না, সেই জায়গায় করেনি, সেটা মানুষের প্রত্যাশা পূরণ করেনি। 3 নম্বর, দেখেন নির্বাচনী ব্যবস্থায় একেবারে ইমিডিয়েট যে নির্বাচনটা হয়েছে,
সেটা বগুড়ায় হয়েছে, উপনির্বাচন যেটা হয়েছে, উপনির্বাচনের তারপরে শেরপুরে হয়েছে, এই নির্বাচনী ব্যবস্থায় কতটুকু আস্থা আপনি রাখতে পারেন বলেন? নির্বাচনী ব্যবস্থা আসার সাথে সাথে এই আসলে কিভাবে হবে, কতটুকু জবরদখল হবে, এটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ সংস্কারগুলো হয়নি মৌলিক জায়গায়। বিএনপির মৌলিক এখন পর্যন্ত, আমি সর্বশেষ কথা শেষ করি, এখন পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণের জায়গায় মারাত্মক হতাশা তৈরি হয়েছে দ্রব্যমূল্যে। বুঝতে পেরেছি। এখন পর্যন্ত তেলের দাম মূল বৃদ্ধি করেছে, জায়গাগুলোতে আসলে বিদ্যুতের দাম সংস্কার বৃদ্ধি প্রত্যাশা করেছে, করছিল বিরোধী গ্যাসের রাজনৈতিক দাম দল, বৃদ্ধি সেখানে তারা করেছে, সেই দ্রব্যমূল্যের দাম প্রত্যাশাগুলো বৃদ্ধি পূরণ পেয়েছে। করতে পারেন নাই। আপনি এগুলোকে তার বলতে মানে পারেন যে এগুলো প্রতিশ্রুতি পালনে ইয়ে নয়? আসলে বিএনপি সচেষ্ট হয়েছে কিনা সেটি নিয়ে তাদের একটি প্রশ্ন আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল যে সমস্যাটির কথা বারবার বিরোধী রাজনৈতিক দল বলছে, সেটি হচ্ছে তারা সংবিধানের এক ধরনের সংশোধন করতে চায়। এবং সেখানে সেই জায়গাটিতে একটি প্রশ্ন তুললেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর, সেক্ষেত্রে কি আরও একটি গণভোট প্রয়োজন বাংলাদেশে? দেখেন, আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ যেটি আমরা এখনো পর্যন্ত বহাল রেখেছি, সেই 42 অনুচ্ছেদ কিন্তু কোনোভাবেই যে গণভোটটি হয়ে গেল তাকে বৈধতা দেয় না। ফলে যে সময়ে গণভোটটি হয়েছে সেই সময়টা যথোপযুক্ত ছিল না, এটা উচ্চ আদালতও এ প্রসঙ্গে কিন্তু একটি রুল দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের সংবিধানের যদি কোনো মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে হয় তাহলে আরও একটি গণভোট ছাড়া আপনি মৌলিক জায়গায় হাত দিতে পারবেন না, এবং তার জন্য পার্লামেন্টের একটা 2/3 একটা ঐক্যমত্য লাগবে, এবং সেই ঐক্যমত্য হলে পরেই কিন্তু আরেকটি গণভোট করা সম্ভব। এবং তার আগে প্রমাণ করতে হবে কি এমন মৌলিক বিষয় আছে যে মৌলিক বিষয়টা রাষ্ট্রের জন্য খুব দরকার। যে আলাপটা অভ্যুত্থানের পর সংস্কার কমিশনে হয়েছে এবং অনেক বিষয় জামায়াত ইসলামী করতে পারবে বলে মনে করেন? এখন ধরেন জামাত ইসলামের কথা তো সম্পূর্ণ আলাদা, কারণ তারা যেই ধরনের ফিলোসফিতে বিশ্বাস করে সেই ফিলোসফি তো এই মানবরচিত আইনকে সাপোর্ট করে না। কারণ মানবরচিত আইন হলো আমাদের ফৌজদারি কার্যবিধি, মানবরচিত হলো আমাদের সংবিধান। এটা তো ঐশ্বরিক কোনো বিধান নয় যে সংবিধান আমাদের আছে। ফলে যারা আল্লাহর আইন চায় তারা তো মানবরচিত আইন দিয়ে চলতে পারবে না, তাদেরকে আল্লাহর আইনে ফেরত যেতে হবে। তো সুতরাং এখানে একটা ফিলোসফিক্যাল ডিফারেন্স তাদের চিন্তা, তাদের রাজনীতির সাথে আছে, এবং সেটা দুনিয়ার কোথাও এখনো পর্যন্ত তার কোনো মডেল আমরা কিন্তু দেখতে পাইনি। সর্বোপরি আমাদের এই যে সংস্কারের আলাপটা প্রধানত কিন্তু ওয়েস্টার্ন ধাঁচের, অর্থাৎ আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, বিএনপি যেটা তাদের তরফ থেকে বারবার বলার চেষ্টা করে যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জন্য উনি বিশাল অবদান রেখেছেন। তো সেই বহুদলীয় গণতন্ত্রের জায়গাটা কিন্তু হলো সংবিধান, যে সংবিধানের গণতন্ত্রায়ন এবং সংবিধানকে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তৈরি করা। এবং সংবিধানই বলে দেয় বিচার বিভাগের এখতিয়ার কতটুকু, নির্বাহী বিভাগের কতটুকু, এবং আমাদের আইনসভা অর্থাৎ পার্লামেন্টের কতটুকু। তো সেখানে কিন্তু একটা বাউন্ডারি আছে। সংস্কারের আলাপটা ছিল এই জায়গাটাতে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য তৈরি করা। বিএনপি যে জায়গাটাতে আমি বলবো যে তারা ব্যর্থ হয়েছে, সেটা হলো এই স্পিরিটটাকে তাদের ঘোষণায় পার্লামেন্টে আনতে পারেনি। তারা তো বারবার আসলে এই কথাটি বলেছে, জুলাইকে তারা কোনোভাবে অস্বীকার করে না। অস্বীকার করে না, কিন্তু সেটাকে পালন করার জন্য যে উদ্যোগ, অর্থাৎ আমি বারবার একটা কথা বিভিন্ন জায়গায় বলি যে মর্নিং শোজ দ্য ডে। আপনি এমন কিছু করতে হবে যেটা দেখে মানুষ আমলে নেবে যে আপনি কিছু করতে চান। একটু বিরতিতে যাওয়ার আগে পারবে আপনার কাছে এই উত্তরটা একটু নেই, মানে জামায়াত অভিযোগ করছে যে আপনারা বলেছেন সংস্কার কোনোভাবেই সম্ভব না। আমি জানি না এটা আদৌ আমি জানি না এটা উনি কোথায় পেয়েছেন বলতে পারবো না। সংস্কার অবৈধ, এটা বলছে যে সংস্কার থেকে অবৈধ, এরকম কোনো কথা বিএনপির পক্ষ থেকে কথা বলেছে আপনাদের কর্মকাণ্ডেও সেটি আসলে প্রমাণিত হচ্ছে না। আরেকটা কথা বলি, যেমন ধরেন ওনারা বলছেন যে এই যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনে যে অধ্যাদেশগুলো ছিল, এগুলো বিএনপি সে জায়গায় বলেছে যে তারা অধিকতর এটাকে বিচার বিশ্লেষণ করে আর কার্যকরভাবে এটাকে তারা এর পরবর্তী পর্যায়ে নতুন একটা আইন আনতে চায়। প্রশ্নটি হচ্ছে, দেখুন অধ্যাদেশ আর আইনের পার্থক্যটা তো বুঝতে হবে, তাই না? অধ্যাদেশ দিয়েছেন একটা অন্তর্বর্তী ব্যবস্থাপনায়, তারা একটা অধ্যাদেশ দিয়েছেন। ওই জায়গাতে এইগুলো অধ্যাদেশের প্রয়োজন ছিল কিনা সেটা হয়তো একটা ভিন্ন বিতর্ক, আমার আইনজীবী ভাই উনি হয়তো তার উত্তর দেবেন। কিন্তু অধ্যাদেশ যদি নিজে নিজে বা ডিফল্ট যদি আইন হওয়ার সক্ষমতায় রাখতো, তাহলে পার্লামেন্টে এসে তো তার জন্য তো ভ্যালিডেশন নেওয়ার দরকার হতো না। তাহলে আপনি কি পার্লামেন্টকে রাবার স্ট্যাম্প বানাতে চান যে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশে করেছে কোনো কথা বলা যাবে না, একেবারে হুবহু এটাকে ওয়ার্ড ফর ওয়ার্ড আইনে পরিণত করে দিতে হবে? এই ব্যাপারটা যদি বলেন তাহলে সংসদের সার্বভৌমত্ব থাকলো কোথায়?
সংসদে তো এই 300 আসনে যে লোকগুলোকে পাঠিয়েছে সেই জায়গায় প্রতিনিধিত্বশীলতার ব্যাপারটা চাইতে কি ওই সংস্কার কমিশনের আলোচনার টেবিলের ওই ঘরের ভেতরকার ঐক্যমত্যকে আপনি বড় তার চাইতে বেশি গণতান্ত্রিক পদ্ধতি বলে বলবেন? এই প্রশ্নটা আমি করতে চাই জামায়াত ইসলামের কাছে, মানে আপনাদের কাছে আসলে বেশি গণতান্ত্রিক পদ্ধতি কোনটা? আবার এখন আমরা দেখছি বিশ্লেষকরা এই প্রশ্নটাও করছেন যে গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়লো এবারে, অন্তত এই গণঅভ্যুত্থানের পরে। এই প্রশ্ন রেখে বিরতিতে ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, নানান সময় বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের সচেষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে। টিআইবি বলেছে সুশাসনের ঘাটতি, অব্যবস্থাপনা, দলীয় প্রভাব বিএনপির ইশতেহারের পূরণে ঝুঁকি তৈরি করছে কি? অবশ্যই, কারণ সুশাসনের অভাব দেশে আছে কি নাই, আমরা যদি গত 4 মাসে মার্ডারের সংখ্যা দেখি, আমরা মবের সংখ্যা দেখি, কিডন্যাপের সংখ্যা দেখি, এগুলো তো পত্রপত্রিকার সাক্ষী। এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের দেশে যে আইনের শাসন নাই এবং আইনহীনতার যে পরিস্থিতি, যে মবের সংস্কৃতি ইন্টারিম সরকার আমাদেরকে গিফট হিসাবে দিয়ে গেছে, এবং এই ইন্টারিম সরকারের উপদেষ্টাদের যে আমলনামা, আমরা পত্রপত্রিকায় এখন 3 ইডিয়টসের গল্প শুনতে পাই। এই সমস্ত আমলনামা যা বেরোচ্ছে এবং তাদেরই উপদেষ্টারা এখন যা যা বলছে, এবং জুনিয়র উপদেষ্টারা এখন বলছে যে আমাদের বড়রা শুরু করেছে, এই জন্য আমরাও শুরু করেছিলাম। তাহলে এই সমস্ত আলামতের থেকে আমরা কি দেখতে পাই? যে সুশাসনের অভাবের যে কলঙ্কটা তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে আমি এটা কখনোই মনে করি না যে এক রাতেই তারা এটাকে ট্যাকেল করতে পারবে, কিন্তু এই অভ্যুত্থান তো উপদেষ্টাদেরকে কোনো ইনডেমনিটি দেয় নাই যে তারা যা ইচ্ছা তা করতে পারবে, বা অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক সরকারে আসার পরে এই বিএনপি সরকারের যে তার যে সমর্থক নেতাকর্মী, তাদেরও তো কোনো ইনডেমনিটি নাই যে তারা যা ইচ্ছা তা করতে পারবে। তো সুতরাং এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা ইতিবাচক আলাপ আমরা শুনতে পাই, সেই ইতিবাচক আলাপের প্রতিফলন তার দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে একজন ব্যক্তির পক্ষে একা গোটা সিস্টেমটাকে কতটা সুশাসনের আওতায় আনা সম্ভব, সেই প্রশ্ন কিন্তু দেখা সেই দিচ্ছে। যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করছি সালাউদ্দিন আইয়ুবের, সেই পরিবর্তনে কিন্তু বিরোধী রাজনৈতিক দলেরও একটা বড় ভূমিকা আছে। মানে সরকার যতবারই বিরোধী রাজনৈতিক দলকে আহ্বান জানাবে আলোচনার জন্য, ততবারই যদি আসলে আপনারা সেই আলোচনার থেকে অস্বীকৃতি জানান, ওই একটা জায়গায় কি আদৌ আমরা কখনো পৌঁছাতে পারবো? প্রথমত হলো আপনি এই জায়গায় একটু আমি বলবো জ্ঞাত অথবা অজ্ঞাত কারণে তথ্যটাতে একটু করেছেন। সবসময় বিরোধী দল যে সরকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে বিষয়টা সংবিধান সংশোধন কমিটির কথা আপনি সবসময় বলেছেন, আপনি দুবার আহ্বান করা হয়েছে, যতবারই বলেছেন ততবারই জানিয়েছেন। যাক, আপনি এটা আসলে ঠিক বলেননি। সেক্ষেত্রে আপনি স্পষ্ট করে দেখতে পারেন যে সরকার জ্বালানি সংকটের সময় বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধভাবে কমিটি হয়ে গতকালকে বিশেষ কমিটির রিপোর্টে একেবারে 2 দল মিলে এটা করেছে, এটা রিপোর্টে ইতিমধ্যেই এসেছে, এবং বেশ কিছু ইস্যুতে সরকারকে বিরোধী দল সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে, একসঙ্গে কাজ করেছে। বর্তমান এই যে মানে 24 পরবর্তী যে সরকার গঠিত হলো, আজকে আমাদের যে অবস্থান, এইটার সাথে আপনি যদি একটু আগে আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন যে আসলে গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয়ে গেল কিনা, আসলে কোন জটিলতার মুখে পড়লো, এই সব কিছুর সাথে কিন্তু গণতন্ত্র মানে হলো জনগণ। গণতন্ত্রের সংজ্ঞাই বলা হয় বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের প্রত্যাশাটা আসলে কি ছিল? জামায়াত ইসলামী সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে, জনগণকে নিয়ে কাজ করার চেষ্টা করে, জনগণের প্রয়োজন পূরণে জামায়াত ইসলামী নিজেকে ডেডিকেট করার চেষ্টা করে। জনগণ বলেছিল যে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আসলে কি বিএনপি তার 31 দফার মধ্যে স্পষ্ট করে এটাকে রেইনবো নেশন নামে উল্লেখ করেছিল, যে এখানে সম্প্রীতিমূলক এবং বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গঠন করে। আসলে কি বৈষম্যমুক্ত করতে পেরেছে? এই যে এখন পর্যন্ত মাত্র 4 মাসে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দে বিস্তর মানে আমি বলবো ব্যবধান তৈরি হয়েছে। সরকারি দলের সদস্যরা যে বরাদ্দ পেয়েছে তার 3 ভাগের 1 ভাগ বরাদ্দ বেসরকারি দলের সদস্যরা বা বিরোধী দলের সদস্যরা। সরকারি দল এবং বিরোধী দলের যে দূরত্ব, সেটি 3 মাসে আরো বাড়ছে বলে মনে করছেন? এটা আমি বলবো, আজকে আমরা একদম আশ্চর্য হয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এটা জানানোর পরে তিনিও আশ্চর্য হয়েছেন, তাই নাকি এরকম বৈষম্য হয়? তাহলে আমার মানে অ্যাডভোকেট তারিক হাসান সাহেবের সাথে একমত হয়ে বলতে হয় যে আসলে এক ব্যক্তি যে চিন্তা লালন করে সকলের কাছে সেই চিন্তার প্রয়োগটা বর্তমান সরকার আসলে ইতিমধ্যে ঘটাতে পারেনি। আমরা দেখি যে চাঁদাবাজি বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি বলতে পারেন। এই ইন্ডাস্ট্রির তৃণমূল পর্যন্ত যে বিস্তার ছিল, এই বিস্তার কি কমেছে? বিস্তার কোনো অংশে কমেনি। আজকে এখানে আসতে সময় একটা অভিযোগ আমার কাছে এসেছে যে আগে গত 15 বছর দিতাম 10 টাকা করে, এখন 20 টাকা করে চাচ্ছে।
আমি বললাম যে আপনারা দিবেন কেন, আপনারা দেওয়া বন্ধ করেন। বলছে যে আজকে বলেছি দিব না, এই জন্য আমাকে গলায় ধাক্কা ধরে সারাদিন আমার অটো রিক্সা চালাইতে দেয় নাই। জামাতের বিরুদ্ধে, জামাতে অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। ই করতে পারেন। আমি যে অভিযোগটা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দল বারবার এই অভিযোগ করছে যে আপনারা আসলে সরকারি দলে এসেও বিরোধীদের সাথে এক ধরনের সুস্পষ্ট বৈষম্য তৈরি করেছেন। দেখুন, একটা বিষয় হলো কি যে আমরা কেন জানি সবসময় খুব বেশি অফ ট্র্যাক হয়ে যাই। এই যে বরাদ্দ এই বরাদ্দ জিনিসগুলো কিন্তু আমাদের রাজনীতির ভিতরে কিন্তু একটা মানে ঠিক বলবো যে প্রকৃত রাজনীতির যে জায়গা, সংসদ সদস্যের দায়িত্বের ভেতরে এই বরাদ্দর জায়গাটি কতটুকু আছে আমি ঠিক বলতে পারবো না। তার কাজটি হচ্ছে আইন প্রণয়ন করা, তার এলাকার ভেতরে উনি তার উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোর সাথে উনি সম্পৃক্ত হতে চাইবেন। স্কুল যেন হয়, রাস্তাঘাট যেন হয়, ছেলেমেয়েদের ঠিক বিকাশের যে জায়গাগুলো আছে, মাদক মুক্ত একটা পরিবেশ, সেটা ওনারা চাইতে পারেন। ওনারা এগুলো চাইতে বেশি এই বরাদ্দের ব্যাপারে আগ্রহীতে কেন হন আমি এটা বুঝলাম না। এই সংস্কৃতিটাকে পরিবর্তন হবে না। আমরা তো বলছি যে এটা কি তাহলে স্পিরিটের মধ্যে ছিল না? জুলাই স্পিরিটের মধ্যে বরাদ্দ স্পিরিটটা বেশি ছিল, সেই জন্য বরাদ্দ নিয়ে আমরা ঝাঁকাঝাঁকি করবো বেশি। ত্রাণমন্ত্রী অবশ্য বলেছেন যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা আসলে যারা যারা চেয়েছেন তাদেরকে বরাদ্দটা দেওয়া হয়েছে। তো হয়তো সংসদ সদস্য অনেকে হয়তো নতুন আছেন, তারা পদ্ধতিটি হয়তো জানেননি, তারা যখনই চাইবেন তারাও পাবেন। এটা কোনো বড় ব্যাপার বলে আমি মনে করি না। দুটো ব্যাপারে একটু রেসপন্ড করি আমি, এর আগে কথাটা ছিল এই জায়গাতে। সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বা মানবাধিকার কমিশনের পাশাপাশি আমরা কিন্তু এই টিআইবিকে কিছু কথা বলতে শুনেছি। তারা বলেছেন যে আগামী দিনে চ্যালেঞ্জ রয়েছে, সুশাসনের ঘাটতি, এগুলো সেগুলো। আচ্ছা, টিআইবিতে কোনো সাহিত্য বা কবিতার সংগঠন না। এই যে সুশাসনের সমস্যা, চ্যালেঞ্জ, এগুলো তো আমরা সাধারণ লোকরা বলি। একটা গবেষককে বলতে হবে কিন্তু তথ্যবহুল ডাটাবেস কথা। তো পয়সা নেয় তো ওরা, তাদের কিন্তু যদি আপনি অডিট রিপোর্টগুলো দেখেন সেখানে দেখবেন যে পয়সা করে কিন্তু ওই গবেষকদেরকে কিন্তু খুব কম দেওয়া হয় না। সেখান থেকে তো গবেষণালব্ধ তথ্যটা দিতে হবে। 3 মাসটা গবেষণার জন্য যথেষ্ট কিনা, গবেষণাটা কম্পিটিটিভলি করা হয়েছে কিনা, গবেষণার যে মুড অফ অপারেন্ট যেটা হচ্ছে প্রসিডিওর যেটা আছে, সেই গবেষণার প্রক্রিয়াগতভাবে এটা ঠিক আছে কিনা, উনি যে সমস্ত নিয়ামক শক্তি যেগুলো ভ্যারিয়েবলসগুলো ব্যবহার করেছেন সেগুলো কিসেরভাবে আসলো, এগুলো কিন্তু প্রমাণ করলেন কী করে। এই কথাগুলো না বলে উনি যদি সাহিত্যের ভাষায় বলেন যে চ্যালেঞ্জ রয়েছে, সুশাসনের ঘাটতি রয়েছে, এই কথাগুলো তো সাধারণ জনগণ আমরা যখন বলি আমরা বলবো। গবেষকদেরকে তো তথ্য দিয়ে, ডাটা দিয়ে কথাটাকে প্রমাণ করতে হবে। আরেকটি কথা একটু আগে ছিল যে রামিসার বিচারের ব্যাপার নিয়ে, কারণ দেখুন এটা শাখের করাতে পরিণত হয়েছে। যেমন বলেছে যে দ্রুততার সাথে বিচার করতে হবে, সেটা করেছেন, এখন বলছে যে এত দ্রুততার সাথে বিচার করলেন। আবার বিচার বিভাগকে ধন্যবাদ দেওয়া হলো না, এটা আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। আরে বিচার বিভাগকে ধন্যবাদ দেওয়ার অভ্যাসটা তো বাদ দিতে হবে। বিচার ব্যবস্থাপনা তো বলে যে চোখে কাপড় দিয়ে থাকে না ওরা, ধন্যবাদ কে দিল দেখেও তো না। বিচারের যে ব্যবস্থাপনা সেখানে কোনো ধন্যবাদ তাকে প্রভাবিত করবে না, কোনো প্রশংসার জন্য বিচার বসে থাকবে না। এই কালচার চালু করুন। বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে ধন্যবাদ কেন দিতে হবে? বিচার বিভাগ তো নির্মোহ, তারা চোয়াল শক্ত করে সত্যের পক্ষে থাকবে। ধন্যবাদ দিতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে পারেন যে না ঠিক আছে, তারা আইনি প্রক্রিয়ার মধ্যে যে সহায়তার কাজটুকু করে, যেগুলোর ক্ষেত্রে পুলিশের চার্জশিট দেওয়ার কাজটা সেটা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় অন্তত বলেছে যে ঠিক আছে, অন্যান্য সাক্ষী সাবুত যোগ করে তাড়াতাড়ি ত্বরান্বিত করবার জন্য তারা কোর্ট নির্ধারণ করে দিয়েছে, সে কাজটি করতে পারে। ধন্যবাদ না দিলেও কিছু হতো না। কেউ ধন্যবাদের আশায় বসে থাকবে কেন? প্রশ্নটি এখানে। রাষ্ট্রের যন্ত্রের প্রত্যেকটি জায়গায় নির্বাহী বলুন, বিচার বলুন বা আইন বিভাগ বলুন, তারা প্রত্যেকে তার দায়িত্বটি পালন করবেন। ধন্যবাদ দেবো তারপরে করবো। এই সরকারও আসলে জনগণের জন্য নিজের থেকে নির্মোহভাবে কাজ করবে। ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাফেল, সালাউদ্দিন আইয়ুবী, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে।